বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ সম্মান হিসাব বিজ্ঞান প্রথম বর্ষ এবং ডিগ্রি পাস বিবিএস প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আমি এএসএম কবির হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজকে ওয়ার্কশিট অধ্যায়ের অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আরও একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই আমি সমস্যাটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। The following particulars are extracted from the books of Moon traders relating to the year ended December 31st, 2016. Trial balance 31st December 2016, অর্থাৎ 2016 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়া মিলটি নিম্নে দেওয়া আছে। আমরা এখন এই রেওয়া মিলটি দেখব। শুরুতেই আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রিপেড ইন্স্যুরেন্স, সাপ্লাইজ অন হ্যান্ড, অফিস ফার্নিচার, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, accumulated depreciation, office furniture, accounts payable, Mons capital, Mons drawing, service revenue, salaries expenses, rent expenses, miscellaneous expenses. এই হলো ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের যোগফল হলো 5,75,000 টাকা, অর্থাৎ ডেবিট দিকে 5,75,000 টাকা এবং ক্রেডিট দিকেও 5,75,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই ট্রায়াল ব্যালেন্সের যে হিসাবগুলো রয়েছে এই হিসাবগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে রয়েছে অ্যাসেট এবং এক্সপেন্স। ডেবিট পাশে রয়েছে অ্যাসেট এবং এক্সপেন্স। তাহলে আমরা একটু দেখতে চাই ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড ইন্স্যুরেন্স, সাপ্লাইজ অন হ্যান্ড, এইগুলো হলো কারেন্ট অ্যাসেট। অফিস ফার্নিচার, এটি হলো ফিক্সড অ্যাসেট। অর্থাৎ আমরা যে 5টি হিসাবের কথা বললাম এই 5টির সবগুলোই হলো অ্যাসেট। তারপরে রয়েছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটি হলো খরচ। মোন্স ড্রয়িং 40,000 টাকা, এটিও আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে দেখতে পাচ্ছি, তবে এটি খরচ বা সম্পদ নয়, এটি হলো মূলধনের হ্রাস, মালিকানা সত্ত্বের হ্রাস। মালিকানা সত্ত্ব যেহেতু ক্রেডিট পাশে রয়েছে আর ড্রয়িংস যেহেতু মালিকানা সত্ত্বকে হ্রাস করে, সেহেতু এটিকে ডেবিট পাশে দেখানো হয়েছে। তারপরে রয়েছে স্যালারিজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, মিসসেলেনিয়াস এক্সপেন্স, এই 3টি হলো খরচ। অর্থাৎ আমরা এই ট্রায়াল ব্যালেন্সে 5টি অ্যাসেট, তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, মিসসেলেনিয়াস এক্সপেন্স, এই 4টি হলো খরচ। আর ড্রয়িং, এটি হলো মূলধনের হ্রাস। এই হলো আমাদের ডেবিট পাশের হিসাবগুলো। এই ট্রায়াল ব্যালেন্সে যেইগুলো ডেবিট পাশে আছে এইগুলো আমাদের ওয়ার্কশিটের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পাশে বসবে। তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে এক্সপেন্সগুলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসাতে হবে এবং অ্যাসেটগুলো ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসাতে হবে। এবার আমরা একটু ক্রেডিট পাশের যে হিসাবগুলো আছে সেইগুলো দেখতে চাই।
ক্রেডিট পাশে যেটি রয়েছে শুরুতেই সেটি হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচার, অ্যাকাউন্টস পেয়েবল, মোন্স ক্যাপিটাল, আরেকটি হলো সার্ভিস রেভিনিউ। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটি হলো কন্ট্রা অ্যাসেট, অর্থাৎ এটি বিপরীত সম্পদ। সম্পদ যেদিকে বসানো হয়, অর্থাৎ সম্পদ অফিস ফার্নিচার ডেবিট পাশে রয়েছে 1,00,000 টাকা, আর কন্ট্রা অ্যাসেট সম্পদ যেদিকে বসে কন্ট্রা অ্যাসেট তার বিপরীত দিকে বসে। এই 10,000 টাকা ক্রেডিট পাশে বসানো হয়েছে। তারপরে রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল, এটি হলো কারেন্ট লায়াবিলিটিস। মোন্স ক্যাপিটাল এটি হলো ওনার্স ইকুইটি। এগুলো সব আমাদের ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসবে। আর সার্ভিস রেভিনিউ এটি হলো আয়, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে বসবে। তো এই হলো আমাদের রেওয়া মিল সংক্রান্ত আলোচনা। এখন আমরা একটু সমন্বয়গুলো দেখতে চাই। এডিশনাল ইনফরমেশন, সাপ্লাইজ অন হ্যান্ড অন 31st December 2016 টাকা 7,500। সাপ্লাইজ আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি 45,000 টাকা। এই 45,000 টাকা থেকে বছরের শেষে 7,500 টাকার সাপ্লাইজ হাতে রয়ে গেছে। তাহলে 45,000 থেকে 7,500 টাকার যেহেতু রয়ে গেছে, তাহলে এই 45,000 থেকে 7,500 বিয়োগ করলে থাকে হলো 37,500 টাকা। এই 37,500 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। সাপ্লাইজ ব্যবহৃত হলে খরচ বেড়ে যায় এবং সাপ্লাইজ অন হ্যান্ড এটি কমে যায়। তারপরে আমরা দেখতে চাই আমাদের সেকেন্ড অ্যাডজাস্টমেন্টটি, ব্যালেন্স ইন প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্টস represent the 5-year policy from 1st January 2016 through December 31st 2020। অর্থাৎ এই যে প্রিপেড ইন্স্যুরেন্স ট্রায়াল ব্যালেন্সে দেয়া আছে 45,000 টাকা। এই 45,000 টাকা হলো 5 বছরের প্রিপেড ইন্স্যুরেন্স, অর্থাৎ 5 বছরের বিমার খরচ অগ্রিম প্রদান করা আছে। কিন্তু আমাদের এই সমস্যাটি হলো 1 বছরের। তাহলে 5 বছরে যদি 45,000 টাকা হয়, 1 বছরে হবে 9,000 টাকা। এই 9,000 টাকা এখানে খরচ হিসাবে দেখাতে হবে। তাহলে 45,000 টাকা থেকে 1 বছরের 9,000 টাকা খরচ হয়ে যাবে, আর 36,000 টাকা পরবর্তী 4 বছরে খরচ হিসাবে প্রদর্শিত হবে। এরপরে আমাদের সমন্বয় নাম্বার 3, ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার অন দ্য অফিস ফার্নিচার ইজ টাকা 7,500। চলতি বছরের অপচয় হলো 7,500 টাকা। তাহলে এটির জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমরা ফোর্থ সমন্বয়টি দেখি, সেটি হলো স্যালারিজ পেয়েবল ইজ টাকা 5,000। এটির জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এই 4টি সমন্বয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4টি সমন্বয় এর দাখিলা আমরা আলোচনা করলাম। এখন আমাদেরকে করণীয়টি দেখতে হবে। করণীয়টি এখানে বলা হয়েছে, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ 10-column ওয়ার্কশিট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2016। অর্থাৎ 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য 10 কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। আমরা একটু সমাধানটি দেখতে চাই। আমরা সমাধানে আগেই বলেছিলাম যে ট্রায়াল ব্যালেন্স যেভাবে আছে ঠিক সেভাবেই ওয়ার্কশিটে প্রদর্শিত হবে। তারপরে আমাদের অ্যাডজাস্টমেন্ট, আমরা যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো বললাম, সেই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোই অ্যাডজাস্টমেন্টে আমরা
ডেবিট দিকেই এবং ক্রেডিটটি ক্রেডিট পাশেই বসাবো। যেমন 1 নম্বরে ছিল সাপ্লাইস রেয়ামিলে দেওয়া ছিল 30,000 টাকা, ওইখান থেকে 7,500 টাকা অব্যবহৃত রয়েছে। তাহলে 30,000 টাকা থেকে 7,500 টাকার সাপ্লাইস যদি বছরের শেষে থেকে যায় তাহলে 22,500 টাকার সাপ্লাইস ব্যবহৃত হয়েছে। তাহলে এটির জন্য আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট। এখন যেহেতু সাপ্লাইস এক্সপেন্স রেয়ামিলের যে হিসাবগুলো রয়েছে সেখানে কোনো সাপ্লাইস এক্সপেন্স নামে হিসাব নেই, বিদায় এটিকে রেয়ামিলের নিচে সাপ্লাইস এক্সপেন্স নাম দিয়ে নতুন করে লিখতে হবে এবং এই সাপ্লাইস এক্সপেন্স এই সারির সোজা অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট পাশে টাকাটি লিখতে হবে। আর আমাদের সাপ্লাইস হয়েছিল ক্রেডিট, আর রেয়ামিলে যেহেতু সাপ্লাইস অন হ্যান্ড 30,000 টাকা ডেবিট পাশে রয়েছে, আর আমরা যেহেতু অ্যাডজাস্টিং এন্ট্রিতে এই সাপ্লাইসকে ক্রেডিট করলাম সেহেতু এটি এই সাপ্লাইস অন হ্যান্ড এই সারির বরাবর ক্রেডিটের ঘরে 22,500 টাকা লিখতে হবে। তারপর এই সাপ্লাইস 30,000 টাকা ডেবিট দিকে রয়েছে আর ক্রেডিট দিকে হলো 22,500 টাকা। একই হিসাব যদি একবার ডেবিট হয় এবং আবার ক্রেডিট হয় তাহলে এটি বিয়োগ হয়ে যায় এবং বিয়োগ হওয়ার পরে উদ্বৃত্তটি হবে যেই উদ্বৃত্তটি বেশি, অর্থাৎ এখানে ডেবিট দিকে রয়েছে 30,000 টাকা আর ক্রেডিট দিকে রয়েছে 22,500 টাকা। তাহলে আমরা যদি দেখি ডেবিট উদ্বৃত্ত 30,000 টাকা এটি বেশি আর 22,500 টাকা এটি কম, তাহলে 30,000 থেকে আমরা 22,500 টাকা বিয়োগ করলে 7,500 টাকা থাকে। এই 7,500 টাকা ডেবিট উদ্বৃত্ত হিসেবেই প্রদর্শিত হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। পর দ্বিতীয় সমন্বয়টি হলো ইন্স্যুরেন্স 5 বছরের জন্য দেয়া হয়েছে। এখান থেকে 1 বছরের ইন্স্যুরেন্স বাবদ খরচ হবে 9,000 টাকা। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। যেহেতু ইন্স্যুরেন্স এক্সপেন্স রেয়ামিলে এই নামে কোনো হিসাব নেই সেই জন্য এটিকে রেয়ামিলের নিচের অংশে লিখতে হবে। আর প্রিপেড ইন্স্যুরেন্স এই কলাম এই সারি বরাবর 9,000 টাকা ক্রেডিট দিকে লিখতে হবে এবং 45,000 টাকা থেকে 9,000 টাকা বিয়োগ করলে 36,000 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট উদ্বৃত্ত হিসেবে প্রদর্শিত হবে। তারপরে রয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হলো 7,500 টাকা আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা রেয়ামিলে দেখতে পাচ্ছি 10,000 টাকা। এই কলাম এই সারির বরাবর আমাদের ক্রেডিট করে 7,500 টাকা লিখতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে 10,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং অ্যাডজাস্টমেন্টের ঘরে ক্রেডিট পাশে 7,500 টাকা, দুটি ক্রেডিট, সেহেতু এটি যোগ হয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট ঘরে প্রদর্শিত হবে। এরপর আসা যাক স্যালারিজ এক্সপেন্স পেয়েবল টাকা 5,000। তাহলে এটির জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি হবে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবল ক্রেডিট। তাহলে স্যালারি এক্সপেন্স আমাদের ট্রায়াল ব্যালেন্সে রয়েছে 1,20,000 টাকা। এই সারির সোজা আমাদেরকে অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট পাশে লিখতে হবে 5,000 টাকা। এই ট্রায়াল ব্যালেন্সে 1,20,000 টাকা ডেবিট পাশে এবং অ্যাডজাস্টমেন্টের ঘরে 5,000 টাকা এটিও ক্রেডিট পাশে। তাহলে এই দুটিকে যোগ করলে আমরা পেয়ে যাই 1,25,000 টাকা, এটি ডেবিট উদ্বৃত্ত হিসেবে প্রদর্শিত হবে। আবার স্যালারিজ পেয়েবল, এই স্যালারিজ পেয়েবল রেয়ামিলে স্যালারিজ পেয়েবল নামে কোনো হিসাব নেই, বিদায় এটিকে রেয়ামিলের নিচের অংশে স্যালারিজ পেয়েবল নামে ক্রেডিটের ঘরে 5,000 টাকা লিখতে হবে। তো এই 5,000 টাকাকে আবার আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে স্থানান্তর করব। ঠিক এভাবেই আমাদের অন্য যে হিসাবগুলো রয়েছে
রেওয়া মিলে এবং রেওয়া মিলের নিচের অংশে সেই সবগুলোকেই আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে স্থানান্তর করতে হবে। তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ডেবিট পাশেরগুলো অর্থাৎ সম্পদগুলোকে ব্যালেন্স শিটের ডেবিট পাশে নিব এবং ব্যয়গুলোকে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে নিব। আর ক্রেডিট পাশে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট কলামে যে হিসাবগুলো রয়েছে সেগুলোকে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে প্রদর্শন করব আর বাকিগুলোকে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে প্রদর্শন করব। এখানে আমরা যদি ইনকাম স্টেটমেন্টটি খেয়াল করি তাহলে দেখব এখানে একটি মাত্র ক্রেডিট পাশে হিসাব রয়েছে, সেটি হলো সার্ভিস রেভিনিউ 3,50,000 টাকা। এই ইনকাম স্টেটমেন্টে একটি মাত্রই আয় রয়েছে যা রেওয়া মিল থেকে স্থানান্তর করা হয়েছে এবং খরচ রয়েছে হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 20,000 টাকা, স্যালারিজ পেয়েবল 1,25,000 টাকা, রেন্ট এক্সপেন্স 45,000 টাকা, মিসসেলেনিয়াস এক্সপেন্স 20,000 টাকা, সাপ্লাইজ এক্সপেন্স 22,500 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স 9,000 টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 7,500 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি ডেবিট এবং ক্রেডিট কোন দিকের যোগফল বেশি হবে। তো 3,50,000 টাকা ক্রেডিট দিকের যোগফলই বেশি হচ্ছে। তাহলে ক্রেডিট দিকের যোগফল বেশি হলে সেটিকেই নিয়ে আমরা উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করব। তাহলে 3,50,000 টাকা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট এবং ডেবিট উভয় দিকেই লিখতে হবে। লেখার পরে দেখা গেল ডেবিট দিকের যোগফল হলো 2,49,000 টাকা, অর্থাৎ আয় হলো 3,50,000 টাকা এবং ব্যয় হলো 2,49,000 টাকা। তাহলে উদ্বৃত্ত হলো 1,01,000 টাকা, এটি হলো নেট লাভ, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে থেকে গেল নেট লাভ 1,01,000 টাকা। নেট লাভ এটি আবার আমাদের ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে প্রদর্শিত হবে। তো ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে 1,01,000 টাকা স্থানান্তর করা হলো। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটের ডেবিট পাশের যোগফল 3,38,500 টাকা এবং ক্রেডিট পাশের যোগফল 3,38,500 টাকা। ব্যালেন্স শিটের ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল যখন মিলে যাবে তখন আমরা ধরে নিতে পারি আমাদের এই সমস্যাটির সমাধান সঠিক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছ। আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের এই পেজে কমেন্টসে প্রশ্ন করবে, আমি আগামী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।